সবাইকে স্বাগত জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে পাওয়ার্ড বাই ইউনাইটেড হসপিটাল। আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার অমিতা হাসান। আমরা জানি নন কমিউনিকেবল ডিজিজের মধ্যে হৃদরোগ অন্যতম এবং বর্তমান বিশ্বে মৃত্যুর অন্যতম প্রধান কারণ হচ্ছে হৃদরোগ। কিন্তু হৃদরোগ কি আসলে হঠাৎ করে হয় অথবা কি সময় দেয়? এই প্রশ্নগুলো কিন্তু বারে বারে আমাদের মাঝে ঘুরে ফিরে। আমরা জানি যে হৃদরোগ হওয়ার পর বিশেষ করে অ্যাকিউট এমআই অথবা যে সকল হৃদরোগের ইমার্জেন্সিগুলো রয়েছে সেগুলো কিন্তু হাতে আমাদের একদমই সময় দেয় না এবং ইমিডিয়েট বা খুব দ্রুত যদি ব্যবস্থাপনা না নেওয়া যায় তাহলে কিন্তু মানুষের জীবন হুমকির সম্মুখে পড়ে, জীবনের নাশ হতে পারে। কাজেই এই যে হৃদরোগের যে জরুরি চিকিৎসা ব্যবস্থাপনা এই বিষয়টি কিন্তু এখন উঠে এসেছে ভীষণ গুরুত্বপূর্ণভাবে। আসলে কিভাবে সেটি আমরা নিশ্চিত করতে পারি, সেটি শহরে হতে পারে, সেটি আমাদের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য হতে পারে, এই সবগুলো প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমরা হাজির হতে চাই এবং আমাদের সাথে আজকে অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন অধ্যাপক ডাক্তার এম এ বাশার। উনি অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন ন্যাশনাল মেডিকেল কলেজ এবং হাসপাতাল এবং হৃদরোগ বিভাগ এবং বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত ছিলেন সেখানে। এখন বর্তমানে বিআরবি হসপিটালের ইন্টারনাল মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান এবং অধ্যাপক হিসেবে কাজ করছেন। আপনাকে স্বাগত ডাক্তার এম এ বাশার। ধন্যবাদ আপনাকে। সেই সাথে আমি ধন্যবাদ দিতে চাই চ্যানেল 24-কে এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করার জন্য এবং আমার মতো একজন নগণ্য লোককে এখানে ইনভাইট করার জন্য। অসংখ্য ধন্যবাদ। আসলে সত্যিকার অর্থে যে বিষয়টির জন্য আমরা যেটি বলেছি যে হৃদরোগের জরুরি ব্যবস্থাপনা, বোঝাই যাচ্ছে যে এর ইম্প্যাক্ট কতখানি গুরুত্বপূর্ণ। যে হৃদরোগ এমনিতেই জরুরি, মানুষ হার্টের সমস্যা হলে এমনিতেই মানুষ ভয় পায় এবং সেই সমস্যাটি যদি যখন অ্যাকিউট হয় বা আর্জেন্ট হয় তখন কিন্তু আসলে জীবন সংশয়ের মুখে পড়ে। তো আপনার এই দীর্ঘ সময়ের প্র্যাকটিসে বিশেষ করে আমি জানি যে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের যে হৃদরোগ বিভাগটি সেটি আপনি এর সাথে একনিষ্ঠভাবে সেটির সাথে যুক্ত ছিলেন। তো পুরনো ঢাকার এই পুরো অঞ্চল জুড়ে এবং অনেক সাধারণ মানুষ সেখানে আসে। তো এই অভিজ্ঞতাটি যদি একটু বলতেন যে হৃদরোগের কী কী ইমার্জেন্সি বা জরুরি ব্যবস্থাটি নিয়ে মানুষ হসপিটালে আসে। দেখুন, অ্যাকচুয়ালি পুরাতন ঢাকা যদিও ঢাকার ভিতরে, কিন্তু সেটা একটা সুবিধা বঞ্চিত বেশ লোক ওখানে বসবাস করে। আমি দীর্ঘদিন ওখানে কাজ করেছি। আপনি যেহেতু বলেছেন সেজন্য আমি তার ব্যাকগ্রাউন্ডটা একটু সামান্য বলতে চাই। সেখানে অ্যাকচুয়ালি আমি লক্ষ্য করলাম যে অনেক রুগী গুলিস্তান পার হইতে হইতে মারা যায়, এমন একটা পরিস্থিতি ওই জায়গায় ছিল। তো সেটা থেকে উত্তরণের জন্য আমরা চেষ্টা করলাম যে ওখানে অবশ্যই একটা ইমার্জেন্সি ডিপার্টমেন্ট থাকা দরকার, যে ইমার্জেন্সিটা চিকিৎসা করবে হৃদরোগ সহ হৃদরোগের সাথে যে সমস্ত ডিজিজগুলির ইমিডিয়েট একটা ইন্টারভেনশন দরকার, এগুলিকে যাতে অ্যাড্রেস করতে পারে, অ্যাটলিস্ট মানুষের লাইফটাকে সেভ করার জন্য চেষ্টা করতে পারে। তো সেই জন্য আমি চেষ্টা করে সেখানে কার্ডিওলজি ডিপার্টমেন্ট চালু করা হলো, সিসিইউ চালু করা হলো। এখন পর্যায়ক্রমে ওখানে তারপরে ক্যাথ ল্যাব চালু করা হলো এবং বর্তমানে আরও অনেক উন্নতি হচ্ছে। তো এটা এত জরুরি, এটা কল্পনা করা যায় সারা দুনিয়ার জন্য এবং বাংলাদেশের জন্য তো বটেই। তো এটা অ্যাকচুয়ালি সময়টা খুবই ইম্পর্টেন্ট। অন্যান্য ডিজিজে কিন্তু যথেষ্ট সময় পাওয়া যায়, যদি একদিন দুই দিনও যদি আমরা ডিলে করি ডায়াগনোসিসে পৌঁছতে, সেখানে কিন্তু ওরকম অসুবিধা হয় না। কিন্তু হৃদরোগের বেলায় কিন্তু ইমিডিয়েট ডায়াগনোসিস এবং আমরা বলি যে প্রম্পট চিকিৎসা এবং একটা টিম অ্যাপ্রোচ, এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট। এবং আমাদের যে ভিশনটা থাকবে টু সেভ দি লাইফ। আমরা বলি যে টাইম ইজ মায়োকার্ডিয়াম, টাইম ইজ মাসেল। যত দ্রুত চিকিৎসা করা যাবে তত তার মাসেলকে সেভ করা যাবে। মাসেল সেভ করা তার ফাংশনকে সেভ করা, ফাংশনকে সেভ করা তার লাইফকে সেভ করা, ইট ইজ সো ইম্পর্টেন্ট। এবং সেটার জন্য আমি আমার যে পরিকল্পনা, আমার যে চিন্তাধারা, সেটা হলো যে ট্রেন পার্সোনেল দরকার এবং এটা কারেক্টলি দেওয়া দরকার। আমরা দেখছি যে অনেক সময় কার্ডিয়াক যে সিপিআর দেওয়া হয়, সিপিআর প্রপারলি হচ্ছে না। সেই জন্য ট্রেনার থাকবে এবং ট্রেন পার্সন বিল্ড আপ করতে হবে। বলা হয় যে যেখানে 50 জন লোক থাকবে সেখানে অ্যাটলিস্ট 2 থেকে 5 জন লোক সিপিআর জানবে, এরকম লোক থাকা দরকার। এটা কখন কার ঘটবে এটা বলা মুশকিল। তবে আপনি সঠিক বলছেন যে এটা কি হঠাৎ করেই হয়, হঠাৎ করেই হয়, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অন্যরকম থাকে। যে একটা পেশেন্টের যদি ডায়াবেটিস থাকে,
তার যদি হাইপারটেনশন থাকে, তার যদি ফ্যামিলি হিস্ট্রি অফ সাডেন কার্ডিয়াক ডেথের হিস্ট্রি থাকে, তার যদি আরও রিস্ক ফ্যাক্টরগুলি থাকে, তাহলে কিন্তু এটা দিস ইজ দ্য নাম্বার ওয়ান পসিবিলিটি। এটা আমার মাথায় রাখতে হবে। অনেক সময় এটা আমাদের মাথায় থাকে না, মাথায় না থাকার জন্যই কিন্তু প্রপার চিকিৎসাটা হয় না, এবং ট্রেন পার্সোনালের যথেষ্ট অভাব, যার জন্য আমাদের এই সমস্যা এই জায়গাটি আসলে রয়ে গেছে। আমি আসলে সবচেয়ে যে কারণটিতে আসলে মানুষ সবচেয়ে বেশি হৃদরোগের যে কারণটির কারণে মানুষ মারা যায় সেটা হচ্ছে হার্ট অ্যাটাক, যেটা আমরা অ্যাকিউট এমআই বা মায়োকার্ডিয়াল ইনফার্কশন বলি, যেটি একেবারেই সময় দেয় না এবং এটা টাইম বাউন্ড ক্রিটিক্যাল কেয়ার আমরা বলছি, যে সময়ের সাথে সম্পৃক্ত। যদি ইমিডিয়েট তাকে হসপিটালে নেওয়া যায়, যদি আমরা বলছি যে একটি সময়ের মধ্যে নির্দিষ্ট বা 3 ঘন্টা বা আড়াই ঘন্টা বা 6 ঘন্টার মধ্যে ইন্টারভেন করা যায়, তাহলে দেখা যায় মাসেলটাকে রক্ষা করা যায়, হার্টটাকে একদম পুরোপুরি আগের মতো রক্ষা করা যায়। এবং না হলে যেটা হয় সেটা হচ্ছে তার জীবনের আশঙ্কা থাকতে পারে। সাধারণত এই হার্ট অ্যাটাক নিয়ে মানুষের মধ্যে অনেক ধরনের শঙ্কা রয়েছে, অনেক ধরনের মিথ রয়েছে, অনেক ধরনের ভুল ধারণা রয়েছে। অনেকে বিষয়টাকে গুরুত্ব দিতে চায় না, অনেকে আবার অতি গুরুত্ব দিয়ে ফেলে আপনাদের কাছে চলে আসে। তো এই হার্ট অ্যাটাকের আসলে প্রধান লক্ষণগুলো কি কি, মানে যেটা কারণে আমরা আসলে ডাক্তারের কাছে বা হাসপাতালে যাব, এই বিষয়টা যদি একটু আমাদের দর্শকদের জন্য বলতেন। অ্যাকচুয়ালি হার্ট অ্যাটাকের যে সিমটম হয় তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট সিমটম হলো মানে চেস্ট পেন, বুকে ব্যথা। বুকে ব্যথাটা সেন্ট্রালি হইতে পারে অথবা লেফট সাইডেও হইতে পারে, ইভেন রাইট সাইডেও হইতে পারে। তো এর কতগুলি ক্যারেক্টারিস্টিক ফিচার্স থাকবে। এই পেইনটা হবে খুব কম্প্রেসিভ টাইপ অফ চেস্ট পেন এবং আনবিয়ারেবল চেস্ট পেন। রোগীরা অনেক সময় বলবে যে এমন একটা সেন্টিমেন্ট যে এই ব্যথাটা যাতে আমার শত্রুরও না হয়, এরকম একটা অবস্থা আর কি। ইমপেন্ডিং ডেথ, মারা যাচ্ছে, সে নিজেও বলতে পারবে না যে আমার বুকে ব্যথা হয়েছে, সে শুধু হাতে দেখাবে, এরকম একটা সিচুয়েশন। এটাই হলো 95%। তবে অনেক সময় সাইলেন্ট চেস্ট পেন ছাড়াও কিন্তু কিছু সিচুয়েশনে ব্যথা হতে পারে, যাদের ডায়াবেটিস থাকবে বা নিউরোপ্যাথি থাকবে বা ওল্ড এজ এরকম থাকবে। কিন্তু তাদের আরও কতগুলি জিনিস আছে যে পেনটা কিন্তু রেফার্ড হয়ে যায়। যদি কেউ বলে যে পয়েন্টিং পেন, একটা আঙ্গুল দিয়ে দেখা যায় পয়েন্টিং পেন, এবং পেনটা পারসিস্ট করে ফর ফিউ সেকেন্ড, এটা আনলাইকলি টু বি কার্ডিয়াক পেন। এটা কিন্তু নেগেটিভ পয়েন্টস। কিন্তু যে পেনটা বিস্তীর্ণ জায়গা জুড়ে হচ্ছে, সোয়েটিং হচ্ছে, তার বমিটিং হচ্ছে, সে কোলাপস করে যাচ্ছে, তার ব্লাড প্রেশার কমে যাচ্ছে বা ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে, এবং সে মনে করতেছে যে একটু পরেই হয়তো সে মারা যাবে, এরকম একটা সিচুয়েশান, তখনই বুঝতে হবে যে এটা হার্ট অ্যাটাক হওয়ার একটা পসিবিলিটি বেশি। আরেকটা হলো যে ব্যাকগ্রাউন্ড যে হিস্ট্রিটা আমি বললাম, যে এই পেশেন্টগুলির সাধারণত দেখা যায় যে রিস্ক ফ্যাক্টরগুলি থাকে, যেরকম ডায়াবেটিস থাকে, হাইপারটেনশন থাকে, অথবা কম্বিনেশন থাকে, অথবা কোলেস্টেরল হাই থাকে, অথবা ওভারওয়েট থাকে, ফ্যামিলি হিস্ট্রি অফ সাডেন ডেথ থাকে, তাদেরকে অবশ্যই এই পেইনের আওতায় আনতে হবে। কোমরবিডিটি যাদের রয়েছে, যখন চেস্ট পেইন নিয়ে আসে আমরা অনেকগুলি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আমরা চিন্তা করি, কিন্তু ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসের মধ্যে সবচেয়ে টপ অফ দি লিস্টে থাকবে হলো হার্ট অ্যাটাক। এটা আমাদের সবারই মনে রাখতে হবে, পার্টিকুলারলি যাদের বয়স মানে দ্যাট ইজ 30 আপ। তবে 30-র নিচে যে হয় না এরকম না, অনেকে স্মোক করে। আমরা অনেক সময় রুগী পাইছি যে 25 বছর বয়স, তার হার্ট অ্যাটাক হয়েছে, এরকমও পাওয়া যেতে পারে। তবে একটা বাচ্চা পেশেন্ট যদি বলে যে আমার বুক ফেটে যাচ্ছে, ব্যথা হচ্ছে, বা একটা আনমেরিড বা মেরিড, জাস্ট মেরিড, তার হাজব্যান্ড চলে গেছে বিয়ে শাদী করার পরে ইংল্যান্ড বা আমেরিকা বা বিদেশে চলে গেছে, তার যদি বলে যে আমার দম বন্ধ হয়ে আমি মারা যাচ্ছি, সেটা কিন্তু আবার আনলাইকলি টু বি মানে হার্ট অ্যাটাক। সেটা অ্যাংজাইটি রিলেভেন্ট কোনো কারণে হতে পারে, সাইকোলজিক্যাল পেইনও আসলে হইতে পারে, রাইট। তবে একটি কথা হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত না আসলে এটাকে রুল আউট করা যাচ্ছে বা নিশ্চিত হওয়া যাচ্ছে এটা হার্ট অ্যাটাক না, এই কিছু পরীক্ষা পদ্ধতি রয়েছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তাকে আসলে গুরুত্বের সাথেই দেখা উচিত। আপনার মন্তব্যটা মানে খুবই ইম্পর্টেন্ট এই জন্য যে আমরা অনেক সময় মানে এটাকে সেকেন্ড বা থার্ড পসিবিলিটিতে রাখি, সেটা রাখা উচিত হবে না। ইভেন যদি নাও হয় তবু আমার এটা মাইন্ডে রাখতে হবে যে মাথায় দ্যাট ইজ ওয়ান অফ দ্য পসিবিলিটি। তো এই যে হার্ট অ্যাটাকের কথা, কিছু কমিউনিটির কথা বললেন যাদের ডায়াবেটিস রয়েছে, যাদের বংশগত কিছু হিস্ট্রি রয়েছে, স্মোকার, অ্যালকোহল এবং উচ্চ রক্তচাপে ভুগছেন, এই ধরনের ডিসলিপিডিমিয়া যেটি আমরা বলি যে রক্তের চর্বি যাদের বেড়ে গেছে, সেটাও কিন্তু এখন একটি বড় বর্তমান প্রেক্ষাপটে একটি বড় প্রবলেম। সেই বিষয়গুলো থাকলে অবশ্যই মাথায় আমাদের এটা রাখতে হবে। আর এই যে চিকিৎসাটি মানে যাওয়ার পরে, হসপিটাল যাওয়ার পরে সবচেয়ে ইমিডিয়েট কিছু ইনভেস্টিগেশন আমরা করতে চাই,
মানে কোনটির মাধ্যমে হার্ট অ্যাটাককে আসলে শনাক্ত করা সম্ভব? জি, অ্যাকচুয়ালি এখানে আমি একটু বলে নিই ব্যাকগ্রাউন্ডটা। সেটা হলো যে আপনি উল্লেখ করেছেন যে এই চিকিৎসার প্রেক্ষাপটটা কিন্তু দুই ভাগে ভাগ করতে পারি আমরা। যদি প্রান্তিক জনগোষ্ঠী যদি এই প্রবলেমে যদি ভুগে, তাকে কিন্তু আমরা এত ইনভেস্টিগেশন আমরা যাইতে পারবো না। ইনভেস্টিগেশনে না গিয়েও তাকে একটা ভালো অ্যাকসেপ্টেবল এবং গ্রহণযোগ্য একটা চিকিৎসা আমরা দিতে পারি, কোয়ালিটি সম্পন্ন, যদি আমার অভিজ্ঞতা থাকে, আমার ট্রেনিং থাকে, অ্যাওয়ারনেস থাকে। আর যদি রুগীটা লাকিলি এমন একটা সেন্টারের কাছাকাছি হয় যেখানে নাকি করোনারি কেয়ার সেন্টার অ্যাভেলেবল, সেখানে প্রিফারেবলি ওখানে চিকিৎসা করাটাই সবচেয়ে বেস্ট হবে। এবং আমরা এখানে তাকে যে জিনিসটা করব সেটা হলো যে তার হার্ট অ্যাটাক হলো কিনা সেটা জানার জন্য আমরা ইমিডিয়েটলি একটা ইসিজি করব। সেখানেও মনে রাখতে হবে যে নর্মাল ইসিজি ডাজ নট এক্সক্লুড দ্য পসিবিলিটি অফ ইসকেমিক হার্ট ডিজিজ বা এমআই। সেকেন্ড হলো যে আমাদের কার্ডিয়াক এনজাইম স্টাডি করতে হবে। কার্ডিয়াক এনজাইমটা হলো যে যদি হার্ট মাসেল ড্যামেজ হয় তাহলে এনজাইমের পরিমাণটা বেড়ে যায় রক্তের মধ্যে, সেটা ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট একটা স্ট্র্যাটেজি যদি কারো এনজাইম বেড়ে যায়। তারপরে আরেকটা জিনিস হলো যে আমরা দেখব যে তার মানে ইকোকার্ডিওগ্রাফি বা এরকম আমরা করতে পারি। তারপরে আরও কিছু পরীক্ষা আছে যে রিস্ক ফ্যাক্টরগুলি স্টাডি করার জন্য, সে কি ডায়াবেটিস আছে কিনা, তার ব্লাড প্রেশারটা তো অবশ্যই আমরা দেখব, তার কোলেস্টেরল লেভেলটা আমরা দেখব, এবং সে কি মানে কমপ্লিকেটেড এমআই নাকি আনকমপ্লিকেটেড এমআই সেটাও দেখতে হবে, এবং তাকে মনিটরিং এর মধ্যে রাখতে হবে, যে তার পালস, ব্লাড প্রেশার মনিটরিং হবে। আসলে হয়েছে কি মানে যে প্রবলেমটা ইমিডিয়েটলি হয় যে জন্য পেশেন্ট মারা যায় সেটা হলো এরিথমিয়া। এরিথমিয়া হলো অ্যাবনর্মাল রিদম। আমি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে বলি, সেটা হলো আমরা 10 জনের কথা বলতেছি, নিয়ম হলো একজন কথা বলবে আর 10 জন শুনবে। 10 জন একসাথে যদি আমরা কথা বলি, দ্যাট ইজ এরিথমিয়া, দ্যাট ইজ এরিথমিয়া। সেই জন্য যখন হার্ট কাজ করবে না, হার্টের কমান্ড আসবে একটা সেন্টার থেকে, এসএনওর থেকে যেরকম কমান্ড আসে, তারপরে একটা নার্ভ সব জায়গায় ছড়িয়ে যায়, তারপরে হার্ট কন্ট্রাকশন হয়। হার্টের দুইটা ফাংশন, একটা হলো রিল্যাক্স করে ব্লাড রিসিভ করে, আর হলো হার্ট কন্ট্রাক্ট করে, এবার সিস্টোল হয়, হার্টটা পাম্প আউট হয়ে বিভিন্ন জায়গায় চলে যায়, সেখানে নিউট্রিশন সহ হরমোন টরমোন এভরিথিং সাপ্লাই করে। এই দুইটাই কাজ, কিন্তু তার জন্য একটা সিস্টেমেটিক রিদম আছে, খুব রিদমে চলে। যেরকম যখন গান হয় তখন কিন্তু বাজনা বাজে না, যখন বাজনা বাজে তখন কিন্তু গান হয় না। দুইটা যদি একসাথে হয় তখন এটাকে এরিথমিয়া বলা হয়। তো এরিথমিয়া হলো যে ওয়ান অফ দি বেস্ট রিজন অফ সাডেন কার্ডিয়াক ডেথ। যে কথাটি বলছিলাম যে আসলে আপনি উল্লেখ করছিলেন যে হৃদরোগের যারা হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়, মৃত্যুর অন্যতম কারণ হচ্ছে হার্টের যে স্বাভাবিক যে হৃদস্পন্দন রয়েছে সেটি যদি ব্যতিক্রম হয় বা যেটি অ্যারিথমিয়া বলা হয়ে থাকে। সেটির মধ্যে আমরা জানি যে ভেন্ট্রিকল যে অংশটি রয়েছে তার ফিব্রিলেশন, মানে এটা ক্যাওটিক একটা মুভমেন্ট, যেটির কারণে মানুষ ইমিডিয়েট আসলে মারা যেতে পারে। আমরা বলি যে এভরি সেকেন্ড কাউন্টস, বা প্রতি মিনিটে আসলে 10% করে মানুষের সম্ভাবনা কমতে থাকে যখন একটা অ্যারিথমিয়া হয়। তো এই মানে কমপ্লিকেশন বা জটিলতাগুলো কি হয়, মানে একটা হার্ট অ্যাটাকের রোগী কী ধরনের জটিলতার মধ্যে পড়তে পারে হসপিটাল আসার? যেটা আমরা ইমিডিয়েটলি বললাম যে একটা এরিথমিয়া হইতে পারে। এরিথমিয়ার জন্য ন্যাচারালি হার্টের যে পাম্পিং অ্যাকশনটা ব্যাহত হওয়াতে পেশেন্ট উইল গো টু কার্ডিয়াক শক, মানে কার্ডিওজেনিক শক। এটা আরেকটা ইম্পর্টেন্ট অ্যাক্টিভিটি। আরেকটা হলো যে হার্টের যে হৃদস্পন্দনের যে পরিমাণটা বেড়ে যায়, মানে মানে কমপ্লিট হার্ট ব্লকে চলে যায়। তো এরকমভাবে বিভিন্ন ধরনের কমপ্লিকেশনগুলি আসে। এগুলি যদি আমরা অ্যাড্রেস করতে চাই তাহলে একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো যে মানুষকে অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে হবে, যাতে দ্রুত পেশেন্ট অন্য কিছু এক্সপ্লেন না করে ইমিডিয়েটলি ডাক্তারের শরণাপন্ন হয়, নিকটস্থ যাও। এবং ডাক্তাররাও ওইভাবে ট্রেন আপ থাকবে, যেটা আমি অলরেডি বললাম, যে তার ফার্স্ট ডায়াগনোসিস চিন্তা করতে হবে, যেহেতু তার রিস্ক ফ্যাক্টর আছে, যে তার হার্ট অ্যাটাক হওয়ার পসিবিলিটি ইজ বেস্ট। তো সেখানে সে তাকে বেস্ট পসিবল ট্রিটমেন্ট দেওয়ার জন্য তার দায়িত্বটা হলো যে নিয়ারেস্ট একটা সেন্টারে, যেটা নাকি বেস্ট অফ দি বেস্ট, এরকম একটা সেন্টারে তাকে ট্রান্সফার করা, যেখানে অল ফ্যাসিলিটিস আর অ্যাভেলেবল, ট্রেন পারসনস আর অ্যাভেলেবল, ইনস্ট্রুমেন্ট অ্যাভেলেবল, টিম সেন্টিমেন্টে কাজ করার মন মানসিকতা যাদের রয়েছে, এগুলি অ্যাভেলেবল যদি হয়, সেখানে যদি আসে তো সে বেস্ট ট্রিটমেন্টটা সে পাবে। সেখানে আমরা যে জিনিসটা করি সেটা হলো
যেরকম ডোর টু নিডল টাইম, জি দ্যাট ইজ আমরা থ্রম্বোলাইসিস করার জন্য যে জিনিসটা সেটা চেষ্টা করি, এবং খুবই উন্নত মানের থ্রম্বোলাইটিক এজেন্টস এখন অ্যাভেলেবল এখন আছেন। যদি টাইমলি পেশেন্ট আসতে পারে। আরেকটা হলো ডোর টু বেলুন টাইম, সেটা হলো এনজিওগ্রাম হবে, এনজিওপ্লাস্টি হবে, তার স্ট্যান্ড পরানো হবে, প্রাইমারি পিসিআই যেটা, জি সেটাও রেজাল্ট খুবই ফ্রুটফুল। তারপরে যদি যে সমস্ত কিছু কিছু রোগীর হয়তো সার্জারিও দরকার হতে পারে, সেটা ভিন্ন কথা। জি তারপরে সাইমালটেনিয়াসলি মেডিকেল ট্রিটমেন্টও চলতে পারে। চলতে পারবে। তবে যে রুগীটা ধরেন প্রান্তিক জনগোষ্ঠী, তার যদি হার্ট অ্যাটাক হয়, তারটা একটু ট্রিটমেন্টটা ডিফারেন্ট হবে। সেখানে চিকিৎসক নিজেই তার বুদ্ধিমত্তা দিয়ে এবং সেই সিচুয়েশনকে ট্যাকেল করে সে এমন একটা চিকিৎসা দেওয়ার চেষ্টা করবে যেটা নাকি আমরা বললাম যে সিপিআর সহ যে সমস্ত ড্রাগসের মাধ্যমে যে চিকিৎসা, এবং কিছু প্রাথমিক চিকিৎসা যেটা আসলে শুরু করা হয় ইমিডিয়েট, আমরা যেটা লোডিং ডোজ বলি, এটা আমি আসতেছিলাম। সেটা কিছু ড্রাগস অবশ্যই দিয়ে দিতে হবে, যেরকম অ্যাসপিরিন, একটা লোডিং ডোজ অ্যাসপিরিন দেওয়া হয় 300 মিলিগ্রাম, সেটা ক্লোপিডোগ্রিল দেওয়া হয়। তারপরে ক্লোপিডোগ্রিল বা অ্যাসপিরিন থেকে যাতে কোনো ক্ষতি না হয় সেই জন্য কিছু মানে ওষুধ দিতে হয়, অ্যান্টাসিড বা ওমিপ্রাজল বা এই টাইপের ওষুধ দেওয়া হয়। তারপরে সে যদি হাইপারটেনসিভ হয়, হাইপারটেনসিভের জন্য চিকিৎসা দিতে হয়, ডায়াবেটিস হলে চিকিৎসা দিতে হয়, তাহলে কোলেস্ট্রল লিপিড লোয়ারিং ড্রাগসটা একটা হাই ডোজে দেওয়া হয়, হাই ইন্টেন্সিটি হাই ডোজে দেওয়া হয়, এগুলো দেওয়া হয়। এবং রুগীকে অ্যাসিউরেন্স দিতে হবে যে ইউ উইল বি অল রাইট। হ্যাঁ, অ্যাটেন্ডেন্টকে সাইমালটেনিয়াসলি বলতে হবে যে ব্যাড প্রগনোসিস অফ দি কেস, সো দ্যাট কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং যাতে না হয়, সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। এটাই। এবং আসলে এই জায়গাটি তো অনেক সময় ভুল হয় যে আসলে এই যে ডিলে করা, অনেকে ভাবে যে এটা বোধহয় গ্যাসের ব্যথা, একটু দেখি অপেক্ষা করি, এই জায়গাটি কিন্তু সুযোগ নেই। মানে এই ধরনের হলে তাকে একটু খোলামেলা পরিবেশে রাখতে হবে, একটু ফ্যানের বাতাসে রাখতে হবে, টাইট বা কিছু কাপড় চোপড় থাকলে সেটা খুলে দিয়ে তাকে রিল্যাক্স করতে হবে। এবং তাকে অনেকেই যেটি করেন যে তাকে হাঁটানো বা বেশি কাজ করানো যাবে না, একদম রেস্টে রাখতে হবে। এই জায়গাগুলো কিন্তু ঘরের থেকেই শুরু, এই অ্যাওয়ারনেসটা আমাদের ঘর থেকেই কিন্তু শুরু করতে হবে। এই সঙ্গে আমি আরেকটি কথা আপনি খুব সুন্দর করে বলেছেন যে একটা সবচেয়ে বর্তমানে গোল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট যেটি রয়েছে, যদি ইমিডিয়েট আমরা যেতে পারি, ডোর টু নিডল টাইম যেটি বললেন প্রায় 90 মিনিটস, বা ডোর টু বেলুন টাইম যেটি রয়েছে, তাহলে কিন্তু আমরা হার্টের কর্মক্ষমতাকে আবার পুনরায় আগের মতোই রাখতে পারি। তো এই থ্রোম্বোলাইসিস যেটি ক্লট হয়েছে বা যেটি রক্ত জমাট বেঁধে ব্লক করে দিচ্ছে, সেটাকে আমরা ভেঙে দিতে পারি একটি ওষুধ দিয়ে, যেটি কথা বলেছেন। এবং সেটি কিন্তু এখন সারা বাংলাদেশের অনেক জায়গাতেই কিন্তু পাওয়া যাচ্ছে এবং করা সম্ভব, যেখানে একটু সাপোর্ট দরকার। তো এই যে প্রাইমারি পিসিআই যে কথাটি বললেন, সেটির আসলে সুযোগ কতখানি রয়েছে? বিশেষ করে এখনও সেবাটি শহর কেন্দ্রিক, এবং শহরেরও সব জায়গায় না, সব সেন্টারে নয়, খুব অল্প জায়গায়। কিন্তু আমরা দেখেছি উন্নত বিশ্বের কিছু নির্দিষ্ট সেন্টারে কিন্তু সেটি 24 আওয়ার্স চালু রয়েছে। এই জায়গাটিতে আসলে আমরা কোথায় আছি বর্তমানে? প্রাইমারি পিসিআই যাওয়ার আগে আমি একটু পয়েন্ট একটা অ্যাড্রেস করতে চাই। আপনি নাইসলি পয়েন্ট আউট করছেন, খুব ইম্পর্টেন্ট জিনিস। তো এখানে অ্যাকচুয়ালি যে থ্রোম্বোলাইটিক ড্রাগসগুলি, আগে একটা বিশ্বাস ছিল যে এটা হসপিটালে এনেই দিতে হবে, এটা কিন্তু ওরকম না। অনেক সময় ইভেন ইন কার্ডিয়াক অ্যাম্বুলেন্সে রেখেও কিন্তু এটা দেওয়া সম্ভব। তবে আমাদের দরকার হলো যে যিনি দিবেন তার ডিসিশন এবং তার যে মানে কম্পিটেন্সি, এইটা কিন্তু ইম্পর্টেন্ট। যেরকম আমরা এসটি এলিভেশন এমআই, সেক্ষেত্রে থ্রোম্বোলাইটিক এজেন্ট দিই, কিন্তু নন এসটি এলিভেশন এমআই কিন্তু আমরা দিই। কাজে ওই জিনিসটা আমার রাখতে হবে। এই জন্য পার্সোনাল যে এটা খুবই ইম্পর্টেন্ট। তারপর প্রাইমারি পিসিআইয়ের কথা যারা বললেন যে উই গট লট অফ লিমিটেশনস, যে আমাদের অনেক সেন্টারে এই প্রাইমারি পিসিআই হয় না, বা যে সমস্ত সেন্টারে হয় সেখানেও কিন্তু কিছু টাইম আছে, যে লিমিটেশন আছে, এই টাইমে গেলে হয়, এই টাইমে গেলে হয় না। কিন্তু এটা এমনভাবে এনশিওর করতে হবে যাতে রাউন্ড দি ক্লক যাতে হয়। হ্যাঁ, উই আর ফর পেশেন্ট অ্যান্ড পেশেন্ট উইল কাম টু দি ডক্টর, এবং আমরা বেস্ট চিকিৎসাটাই সুন্দরভাবে তার জন্য অ্যাপ্লাই করতে চাই। সে আমার রিলেটিভ হোক বা নন রিলেটিভ হোক বা যেই হোক, সে অ্যাজ এ হিউম্যান বিইং তার রাইটটুকু কিন্তু আছে। সেই রাইটটুকু এনশিওর করার জন্য আমার নিজেদের একটু গুছিয়ে নিতে হবে, মেন্টাল প্রিপারেশন ওইভাবে রাখতে হবে। এটা কিন্তু সম্ভব, এবং এটা এমনভাবে করা দরকার যাতে অন্তত মেজর জনগোষ্ঠী যাতে এটা পায়। এটা ডিস্ট্রিক্ট লেভেলে করা সম্ভব, সাব ডিভিশন লেভেলে করা সম্ভব, কিন্তু এটা যেহেতু একটা লাইফ সেভিং ড্রাগস,
হ্যাঁ, লাইফ সেভিং একটা প্রসিডিউর। জি তো এটা কিন্তু যাতে ওরকমভাবে ব্যবস্থাপনা জি, থাকে, অবশ্যই। এটা করা উচিত। এবং এই প্রসঙ্গে আমি আরেকটি আসি, যেটি হচ্ছে যে আমরা ট্রান্সপোর্ট সিস্টেম যেটি বলি, জি জি বিশেষ করে এখন ঢাকার যে ট্রাফিক যে সিস্টেমটি রয়েছে বা ঢাকার বাইরে থেকে যারা জি, আসবে, জি, জি। এই সাথে কিন্তু সময়টি কিন্তু আসলে একেবারেই আমাদের সাথে মানে সম্পৃক্ত হয় না, মানে জি। কমফোর্টেবল হয় না। দেখা যাচ্ছে যে রাস্তায় যানজটের কারণে অনেক দেরি হয়ে যাচ্ছে, অনেক সময় অ্যাম্বুলেন্স পৌঁছাতে পারে না, দূর দূরান্ত থেকে আসে। এই জায়গাগুলোতে যে একটা কার্ডিয়াক অ্যাম্বুলেন্স বা অ্যাম্বুলেন্স অন হুইল, মানে এই সাপোর্টটি যে আসলে প্রয়োজন রয়েছে, সেটি আসলে কতখানি গুরুত্বপূর্ণ বলে মনে করেন আপনি? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা এত গুরুত্বপূর্ণ যে আমি অনেক সময় মনে করি যে আমরা উই আর নট হিউম্যান বিইং। একটা ভালো হিউম্যান বিইং না হলে কিন্তু সমাজকর্মী হিসাবে, চিকিৎসক হিসাবে বা যে কোনো পর্যায়ে আপনি থাকেন, ভালো চিকিৎসা বা ভালো একটা সার্ভিস দেওয়া সম্ভব না। এটা কিন্তু সবারই সহযোগিতা দরকার। আজকে দেখা যাচ্ছে যে ট্রাফিক ব্যবস্থাটাকে এমনভাবে ঢালাইয়া সাজাইতে হবে যাতে অ্যাম্বুলেন্সটা যাইতে পারে। অ্যাম্বুলেন্স যাওয়ার মতো কারণ জায়গাটি থাকে। অনেক পেশেন্ট, যখন বিদেশের সেন্টিমেন্টটা হলো যে একটা রোগী যখন অ্যাম্বুলেন্সে উঠে গেল, তখন তারা মনে করে পেশেন্ট ইজ সেফ। কিন্তু আমাদের দেশের সিনারিও, আমি সত্যি কথাটাই বলতেছি, হয়তো সামবডি মে বি আনহ্যাপি, যে আমাদের ব্যবস্থাটা হলো যখনই একটা রোগী অ্যাম্বুলেন্সে উঠতেছে তখন বলছে সে মানে মরতে যাচ্ছে। এইরকম একটা সেন্টিমেন্ট হয়ে গেছে এই জন্য যে আমরা নিজের গাড়িটাকে চাই যে আগে যাওয়ার জন্য, অ্যাম্বুলেন্সকে আমরা পিছনে ফেলে। এই মন মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। কারণ যে হার্ট অ্যাটাকে এখন একটা রোগী যাচ্ছে, সিমিলার হার্ট অ্যাটাক কিন্তু আমারও একটু পরেই হইতে পারে, কাজে এটা যে কারোর জন্যই আসলে এই বিপত্তি হতে পারে। এটা আমাদের জনগণকে এটা মোটিভেট করতে হবে, আমাদের ট্রাফিক যে ব্যবস্থাকে এটা রিয়েলাইজ করতে হবে, ক্যাম্পেইন করতে হবে, ওয়ার্কশপ করতে হবে, এবং যেভাবেই হোক এটা মোটিভেট করে একটা পর্যায়ে নিয়ে আসতে হবে, যত লিমিটেশনই থাকুক, যে যাতে রুগী টাইমলি পৌঁছতে পারে। অনেক রুগী অ্যাম্বুলেন্সে মারা যায় একদম, মানে এবং এই বিশেষ করে কার্ডিয়াক হার্টের রোগীর ক্ষেত্রে এই সময়টি ভীষণ গুরুত্বপূর্ণ। আরেকটি বিষয় আসলে এই প্রসঙ্গক্রমে আসে, সেটি হচ্ছে যে অ্যাম্বুলেন্সের ভিতরে যে ব্যবস্থাপনাটি রয়েছে, বিশেষ করে ট্রেইনড প্যারামেডিক, এর সংকট রয়েছে। অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা যা বাইরে যেটা দেখেছি যে তারা সিপিআর এ পারদর্শী, যে কোনো ধরনের অ্যাকিউট ইমার্জেন্সি তারা মেইন সেন্টারের সাথে যোগাযোগ করে সেখানে তারা পারদর্শী হয়। কিন্তু আমাদের অ্যাম্বুলেন্স ইকুইপমেন্টেরই যথেষ্ট অভাব রয়েছে। একমাত্র অক্সিজেন ছাড়া অন্যান্য যে সাপোর্টগুলো প্রয়োজন সেটি কিন্তু অনেক সময় এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য যে ধরেন অ্যাম্বুলেন্সে যারা থাকবে তারা তো ওয়েল ট্রেন থাকবেই, এর মধ্যে কোনো কোয়েশ্চেন নেই। জি, এবং ডিসিশন দেওয়ার মতো মেশিন থাকবে, সব কিছু থাকবে, এবং কম্পিটেন্ট লোক থাকবে। ইভেন বলা হয় যে একটা বাসের মধ্যে যদি 50 জন লোক যদি মুভ করে, সেখানে ড্রাইভার এবং ড্রাইভারের যে হেল্পার, দে মাস্ট নো দি সিপিআর। সিপিআর ইজ নট এ ভেরি ডিফিকাল্ট জব। তাদেরকে কিন্তু 5-7 দিন, 10 দিন, 15 দিন ট্রেনিং দিলেই কিন্তু তারা পারবে। কিন্তু তাদের এই ট্রেনিং থাকতে হবে, এবং এটা একটা পার্ট অফ একটা থাকবে যে ম্যান্ডেটরি থাকবে, যে এইটা না থাকলে সে বাস চালানোর জন্য সে অনুপযুক্ত। এই ধরনের একটা সেন্টিমেন্ট বিল্ড আপ করতে হবে, আদারওয়াইজ তো ইউ ক্যানট মানে রেন্ডার সার্ভিস। উচ্চ রক্তচাপ নিয়ে আমরা বিরতির আগে কথা বলছিলাম যে আসলে উচ্চ রক্তচাপ কিন্তু একটি আসলে প্রতি 4 জনের একজন আপনি দেখা যাচ্ছে উচ্চ রক্তচাপে আক্রান্ত, এবং সেক্ষেত্রে সংখ্যাটি কিন্তু বিশাল। এই আমাদের 18 কোটি জনগণের জন্য একটা বিশাল একটি সংখ্যা, এবং তারা কিন্তু অনেকেই রয়ে গেছে যে একেবারে অগোচরে, যারা আসলে সামনেও আসছেন না কিন্তু রক্তচাপে ভুগছেন। তো সেই জায়গাটিতে আসলে কিভাবে আমাদের কাজ করা উচিত, এই যে ডিটেকশন এবং তাদের মেনটেনেন্স বা মেডিকেশন এবং কমপ্লিকেশন, এই প্রত্যেকটি জায়গাটিতে আসলে আমাদের অ্যাওয়ারনেসটি কিভাবে বাড়ানো উচিত? উচ্চ রক্তচাপ একটা বিরাট একটা ঝুঁকি আমাদের জন্য। আপনি অলরেডি ইউ মেনশন দি ইনসিডেন্টস। এখন কথা হলো যে এখানে সবচেয়ে বেশি অন্তরায় হলো যে উচ্চ রক্তচাপে মেজরিটি পিপল আর অ্যাসিমটোমেটিক, কোনো সিমটম প্রডিউস করে না, যার জন্য আমাদের ডিটেকশনটা খুব মানে ডিফিকাল্ট হয়ে যায়। সেই জন্য টাইম টু টাইম মানে
রুগীদের আসা উচিত চেক আপের জন্য, পার্টিকুলারলি যে সমস্ত ফ্যামিলিতে সাডেন কার্ডিয়াক ডেথের হিস্ট্রি আছে বা হাইপারটেনশনের হিস্ট্রি আছে, ডায়াবেটিসের হিস্ট্রি আছে, তাদের কিন্তু ফ্রিকুয়েন্টলি আসা দরকার। এবং কোনো প্রেসক্রিপশন উইদাউট মেজারিং ব্লাড প্রেশার ইজ ইনকমপ্লিট, এটা আমাদের চিকিৎসকদের মনে রাখতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে হলো যে আমরা যখন ডিটেক্ট করব যে পেশেন্টটা হাইপারটেনসিভ, তখন দেখতে হবে যে সে কি কোন স্টেজে সে আছে, তার আন্ডারলাইং কোনো কারণ আছে কিনা হাইপারটেনশনের। হ্যাঁ, কারণ মেজরিটি 95% আমরা উই ডো নট নো দি রিজন, মানে ইডিওপ্যাথিক বা এসেনশিয়াল বা প্রাইমারি হাইপারটেনশন। তো হাইপারটেনশন যে জন্যই হোক, যখন একটা লেভেল ক্রস করে তখন আমরা বলি যে হাইপারটেনসিভ ক্রাইসিস। হাইপারটেনসিভ ক্রাইসিস ইজ অলসো এন ইমার্জেন্সি। তার মধ্যে বিশেষ করে হাইপারটেনসিভ মানে একটা হলো আর্জেন্সি, একটা ইমার্জেন্সি। ইমার্জেন্সিটা চিকিৎসা দিতে হবে ইমিডিয়েটলি, এবং আর্জেন্সিরও চিকিৎসা মানে সাথে সাথে দিতে হবে, যাতে একটা রিজনেবল লেভেলে চলে আসে। তা না হলে কিন্তু আপনি অবশ্যই জানবেন বা অনেকেই জানে, সেটা হলো যে এটা ওয়ান অফ দি ইম্পর্টেন্ট কজ অফ ব্লাইন্ডনেস, এবং এর কতগুলো টার্গেট অর্গান আছে। যদি আমরা হাইপারটেনশনকে মেডিকুলাসলি চিকিৎসা না করি, তাহলে কিন্তু ব্রেন ড্যামেজ হবে, রেটিনা ড্যামেজ হবে, হার্ট ড্যামেজ হবে, কিডনি ড্যামেজ হবে, আমাদের পেরিফেরাল ভেসেলসগুলি ড্যামেজ হবে। এই জন্য চিকিৎসাটা সুপরিকল্পিত হইতে হবে। বিভিন্ন প্যারামিটার দেখে ডক্টর উইল ডিসাইড যে কোন ট্রিটমেন্টটা তার জন্য সুইটেবল, তাকে কাউন্সেলিং করবে, এবং এই ড্রাগসটা তার পক্ষে মানে কিনা সম্ভব কিনা, কন্টিনিউ করা সম্ভব কিনা, এবং সাথে সাথে তার লাইফস্টাইল মডিফিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। লাইফস্টাইল মডিফিকেশনের প্রতি গুরুত্ব দিতে হবে, তার এক্সারসাইজ করা, তার ডায়েটারি হেলদি ডায়েট, মেডিটেশন, স্মোকিংকে প্রিভেন্ট করা, অ্যালকোহল কনজাম্পশনকে বন্ধ করা, তাকে রিল্যাক্স থাকার চেষ্টা করা, এগুলি কিন্তু সাইমালটেনিয়াসলি আমাদের গুরুত্ব দিতে হবে। গুরুত্ব দিলে আমাদের মোটামুটিভাবে এটা কন্ট্রোল করা সম্ভব হবে। আমরা সম্প্রতি ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে গেল মের 17 তারিখে। সো এই যে সারা দেশব্যাপী যে কিছু সচেতনতামূলক কিছু বার্তা, এবং সেটির কিন্তু সাথে এই বিষয়টিও কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আপনি যে কথাটি উল্লেখ করেছেন আমার ভীষণ আসলে আমাকে দাগ কেটেছে, সেটা হচ্ছে কোনো প্রেসক্রিপশন উইদাউট মেজারিং ব্লাড প্রেশার ইজ ইনকমপ্লিট। এটা করলেও কিন্তু অনেকেরই এই হাইপারটেনশনটা কিন্তু ডিটেক্ট করা সম্ভব। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হলো যে কোনো ওষুধ স্টার্ট করবে ডক্টর এবং বন্ধও করবে ডক্টর। জি, রোগীরা কোনো সময় কোনো অবস্থায় এটা করবে, আমরা প্রায় ওষুধ দেখি। আর এই সমস্ত ড্রাগসগুলি কিন্তু আন্ডার প্রেসক্রিপশন দেওয়া দরকার। আমাদের দেশে এটার ব্যতিক্রম, এটা ইমপ্লিমেন্ট করা খুব ডিফিকাল্ট না। যে ফার্মেসিতে গেলে যে কোনো ড্রাগস টাকা দিলেই কিনা যায়, এর থেকে কিন্তু আমাদের বেরিয়ে আসতে হবে, যেভাবেই হোক বেরিয়ে আসতে হবে। এতে অপচিকিৎসার শিকার হচ্ছে। হ্যাঁ, এখানে চিকিৎসা কোয়ালিফাইড ফিজিশিয়ান মাস্ট ট্রিট দি পেশেন্ট। এখানে ওভার দি কাউন্টার কোনো ড্রাগস দেওয়ার সুযোগ নাই। আমরা বিদেশে যান, হাজার চেষ্টা করেও কিন্তু এই ধরনের ড্রাগস আপনি কিনতে পারবেন না। আমার মনে হয় যে আরও অন্য কোনো দেশ আছে কিনা এক্সেপ্ট বাংলাদেশ যেখানে নাকি এইভাবে ড্রাগস কিনা যায়, আই ডোন্ট নো। তবে এটা ইমিডিয়েটলি আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি যে এই ব্যাপারে আমাদের সচেতন হওয়া দরকার ইমিডিয়েটলি। অবশ্যই। আমি আসলে আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটি হচ্ছে যে উচ্চ রক্তচাপের সঙ্গে আরেকটি বিষয় যে আমরা যে ন্যাশনাল পলিসি বা যেটা আমরা কিছু পলিসি লেভেলে যদি কাজ করি, সমগ্র দেশে এই হৃদরোগের ব্যবস্থাপনাকে সমন্বিত করার যে চেষ্টা, আমি ধনী গরিব নির্বিশেষে, দেখা যাচ্ছে যে হৃদরোগের চিকিৎসা একটু ব্যয়বহুল। যদি এটি স্টেন্টিং করা হয়, যিনি সামর্থ্যবান তিনি পাচ্ছেন, সরকারি ব্যবস্থাপনায় সেটি সীমিত, সবাই যে সেবাটি সবসময় পাচ্ছেন সেটি হয়ে ওঠে না। এই জায়গাটিতে বিশেষ করে লাইফ সেভিং এই বিষয়টিতে আসলে জাতীয় পর্যায়ে কোনো ধরনের ভূমিকা বা পলিসি প্রয়োজন বা থাকা প্রয়োজন রয়েছে কিনা? তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ আপনি লক্ষ্য করবেন যে আমাদের দেশে লজিস্টিক সাপোর্ট এত সুন্দর, এটা মানে বিশ্বের অন্য দেশে আছে কিনা আমার জানা নাই, হয়তো আছে বা হয়তো নাই। তো আমাদের দেখেন কমিউনিটি হেলথ সেন্টার আছে, আমাদের ইউনিয়ন লেভেলে সেন্টার আছে, আমাদের উপজেলা লেভেলে আছে, ডিস্ট্রিক্ট লেভেলে আছে, সাব ডিভিশন লেভেলে আছে, তারপর মেডিকেল কলেজ আছে, প্রাইভেট সেক্টর আছে, গভর্নমেন্ট সেক্টর আছে। এগুলি যদি সমন্বিত প্রয়াসে যদি আমরা ভিশন নিয়ে কাজ করি, যেরকম একটা কমিউনিটি হেলথ কেয়ার সেন্টারের সবচেয়ে প্রাথমিক দায়িত্ব হবে তাদের পেশেন্টদের স্ট্যাটিস্টিক্সগুলি নেওয়া এবং রোগীদেরকে ভ্যাকসিনেট করা,
ডিওয়ার্মিং করা, ন্যাশনাল পলিসির মধ্যে যে সমস্ত ন্যাশনাল প্রবলেমগুলিকে অ্যাড্রেস করা। উপজেলা হেলথ সেন্টারের মধ্যে একটা সুন্দর একটা ল্যাব থাকবে, যে ল্যাবটা ওয়ার্ক করবে 24 আওয়ার্স। এই ল্যাবটা খুব কস্টলি হবে না, আমাদের দেশের প্রেক্ষাপটের ভিত্তিতেই কিন্তু এটা করা সম্ভব। আর একটা অপারেশন থিয়েটার ভালো থাকবে, সুন্দর একটা অপারেশন থিয়েটার থাকবে, যেখানে ইমার্জেন্সি হবে। ইমার্জেন্সি হলে যে পেশেন্টকে মুভ না করে ডক্টর উইল মুভ টু দ্যাট, ওখানে একটা হেলিপ্যাড থাকতে পারে, ডক্টর উইল মুভ দেয়ার, এবং সেখানে সে অপারেশন করবে। তাহলে কিন্তু অনেক লাইফ সেভ হয়ে যায়। আমি নাম উল্লেখ করতে চাই না, আমাদের দেশের বেশ বিশিষ্টজনেরা যখন গ্রামে গঞ্জে যায় তারা কিন্তু বিনা চিকিৎসায় মারা গেছেন, এরকম বুড়ি বুড়ি এক্সাম্পল আছে। এবং সেই ক্ষেত্রে আমরা যদি আরো উচ্চ পর্যায়ে যদি যাই, আমরা ডিভিশনাল লেভেল বা জেলা পর্যায়ে বা মেডিকেল কলেজ লেভেলে, আমরা কিন্তু সব জায়গায় কিন্তু সুরক্ষা করতে আমরা আসলে যেটা আমি যেটা বুঝতে পারছি, যেটা নেটওয়ার্কিং দরকার, একটা প্রপার রেফারেল সিস্টেম দরকার এবং সমন্বিত সার্ভিস দরকার। আমরা আসলে এই বিষয়টিকে ভীষণ গুরুত্বের সাথেও আসলে আপনার সাথে একমত এবং বিবেচনার জন্য আসলে আমরাও একই রকম ভাবে আহ্বান জানাচ্ছি। তো আমরা আসলে হৃদরোগের জরুরি ব্যবস্থাপনা নিয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনার কাছ থেকে শুনলাম। আমরা আসলে হয়তো নিশ্চয়ই ভবিষ্যতে আপনার সাথে আবার এই বিষয়ে কথা বলবো। আজকে সময় স্বল্পতার জন্য আজকে এখানেই আসলে আমাদের শেষ করতে হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আমি এই সুযোগে দর্শক শ্রোতা এবং চ্যানেল 24-কে ধন্যবাদ দিতে চাই, এই ধরনের ইনোভেটিভ আইডিয়া নিয়ে তাদের প্রোগ্রাম করার জন্য। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় দর্শক, আমরা হৃদরোগের জরুরি ব্যবস্থাপনা নিয়ে ভীষণ গুরুত্বপূর্ণ কিছু শুনলাম অধ্যাপক ডক্টর এম এ বাশারের কাছ থেকে, এবং তার যে আসলে জাতীয় পর্যায়ে কিছু যে পরামর্শ রয়েছে সে বিষয়গুলোকে আমরা শুনেছি। একই সঙ্গে এই বিষয়টিও গুরুত্বপূর্ণ যে আসলে হৃদরোগকে বা যে কোনো ধরনের বুকের ব্যথাকে অবহেলা করা আসলে যাবে না। যে কোনো ধরনের বুকের ব্যথা যদি সেটি হয় তাহলে আপনার নিকটস্থ হসপিটাল অথবা ডাক্তারের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন, সেটিকে অবহেলা না করে, কারণ সেটি আপনার জন্য প্রাণঘাতী হতে পারে। এবং একই সঙ্গে সেটি ভীষণ প্রয়োজন যে নিয়মগুলো মেনে রাখা দরকার, চলা দরকার, বিশেষ করে ডায়াবেটিস এবং উচ্চচাপ নিয়ন্ত্রণে রাখা, কোলেস্ট্রলকে নিয়ন্ত্রণে রাখা, হাঁটা, সচল রাখা, নিজেকে সচল রাখা এবং খাদ্যাভ্যাস স্বাভাবিক এবং সুষম রাখা। এই সবগুলো নিয়ম মানলে আশা করছি আমরা সুস্থভাবে আমাদের দিন যাপন করতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।